আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মার্কেটিং স্ট্র্যাটেজির আলাদা একটা কনসেপ্ট নিয়ে, যেটাকে পর্টারস জেনেরিক স্ট্র্যাটেজি ম্যাট্রিক্স বলা হয়। এটা আমাদের মার্কেটিংয়ের কী কাজে লাগে, কেন আমরা ব্যবহার করি, এটাই আমি বোঝানোর চেষ্টা করব। তো মার্কেটিং ব্যাপারটা নিয়ে তো আমরা সবাই জানি, মার্কেটিং সেগমেন্ট ব্যাপারটা নিয়েও জানি, যা আমার আদার্স ভিডিওতে আমি আলোচনা করছিলাম। ওয়ান্টস, নিডস, এগুলো সাধারণত মার্কেটিংয়ের বেসিক কনসেপ্ট। বাট যখন আমরা একটা কোম্পানিকে প্রমোশন করব, কোম্পানির প্রোডাক্ট লঞ্চ করব, ব্র্যান্ড প্রমোশন করব, তখন আমাদের কিছু কনসেপ্ট, কিছু স্ট্র্যাটেজির মধ্যে যেতে হয়, যা আমি এই পর্টার স্ট্র্যাটেজির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব সহজভাবে, বেসিক আকারে। তো এই পর্টার স্ট্র্যাটেজিকে 3টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রথম সেগমেন্টটা হলো লো কস্ট লিডারশিপ। তো লো কস্ট লিডারশিপ বলতে আমরা সস্তা প্রোডাক্ট বুঝি, যে মার্কেট সেগমেন্টে সবচেয়ে চিপ প্রোডাক্ট। আমি যদি এক্সাম্পল দিই, যে 2014-15 দিকে একটা ফোন আসছিল মাইক্রোম্যাক্স, যেটার খুব সস্তা প্রোডাক্ট ছিল এবং কোয়ালিটি ভালো ছিল, এবং তাদের টার্গেট ছিল তারা ম্যাক্সিমাম বায়ারদের ফোকাস করবে কেনার প্রতি, এবং একটা বড় মার্কেট শেয়ার তারা গ্র্যাব করতে পারছিল, এবং তাদের প্রোডাক্টের অফার খুব ভালো ছিল এবং প্রাইসও খুব কম ছিল। এই যে প্রাইসটা অন্যান্য ফোন যেমন শাওমি বা ওয়ানপ্লাস দিতে পারে নাই। তো এতে করে দেখা যাচ্ছে যে মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে প্রোডাক্টটা কিনছিল, এবং এদের মধ্যে, মানুষের মধ্যে প্রোডাক্ট ব্যাপারে ভালো একটা ইমেজ ক্রিয়েট হচ্ছিল। এদের ফোকাস ছিল এরা কম প্রফিটে মানুষের কাছে ফোন সেল করবে। এরা ধরেন 1000 টাকা 10,000 টাকা একটা ফোন সেল করতো, হয়তো 500 টাকা প্রফিট করতো, কিন্তু তারা 1 লাখ ফোন সেল করতো। অন্যদিকে শাওমি বা ওয়ানপ্লাস, এরা হয়তো 20,000 টাকায় ফোন সেল করতো, প্রফিট বেশি রাখতো, কিন্তু 1000 ফোন তারা সেল করতো। এতে করে দেখা যেত যে মাইক্রোম্যাক্সেরই আলটিমেট গ্রোথটা বেশি হইতো, প্রফিটটা বেশি জেনারেট হইতো। তো এরপর আমি যদি কথা বলি ডিফারেন্সিয়েশন নিয়ে, ডিফারেন্সিয়েশন বলতে আলাদা বোঝায়, কম্পিটিটর থেকে নিজেদের প্রোডাক্টকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করা, বা তাদের প্রোডাক্টকে আলাদাভাবে কাস্টমারের কাছে নিয়ে আসা। আমি যদি এখানে আসলে কোনো মানি ফ্যাক্ট না, প্রোডাক্টের ফিচার, প্রোডাক্টের কোয়ালিটি, এটা ম্যাটার করে। আমি যদি এক্সাম্পল দিই, আইফোনের ক্ষেত্রে, আইফোনের সফটওয়্যার খুব ভালো, যার কারণে এদের ক্যামেরা, সাপোর্ট, ব্যাটারি ব্যালেন্স সব কিছু খুব ভালো থাকে, এবং কাস্টমার খুব স্যাটিসফাইডলি এটা বাই করতেছে, কিনতেছে। প্রাইস কোনো কিন্তু ফ্যাক্ট না, মানুষ লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা দিয়ে ফোন কিনতেছে ফর বেটার কোয়ালিটি। এবং আইফোনের আফটার কাস্টমার সার্ভিসও খুব ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে আইফোনে কোনো মেজর ইস্যু হইতেছে বা কোনো ইস্যু হইতেছে, একটা নির্দিষ্ট টাইম পর আইফোন হলো কাস্টমারকে রিপ্লেসও করে দেওয়া হচ্ছে। তো এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে এই ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি হয়, এবং এতে করে ব্র্যান্ডের একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হয়, যেটা আমাদের মধ্যে আইফোনের একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হয়ে আছে। এরপর আমি যদি বলি ফোকাস স্ট্র্যাটেজি নিয়ে, প্রথমে যদি আমি একটু এক্সাম্পল দিই ওয়ানপ্লাস স্ট্র্যাটেজি নিয়ে। তো ওয়ানপ্লাস যখন নিজেকে লঞ্চ করছিল চিপ প্রোডাক্ট হিসাবে, এবং একটা গুড স্পেসিফিকেশনের মাধ্যমে নিজেকে লঞ্চ করছিল, এবং তারা তাদেরকে 2016 সালে ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসাবে ইন্ট্রোডিউস করে, এবং এরা দেখা যায় কিছুটা কস্ট লিডারশিপ সেগমেন্টের দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছিল। তো কস্ট সেগমেন্ট বা ফোকাস সেগমেন্টের ব্যাপার হলো, এরা নিজেদেরকে একটা স্পেসিফিক সেগমেন্টের মাধ্যমে নিয়ে যাবে। কস্ট লিডারশিপ স্ট্র্যাটেজি ব্যাপারটাকে নিজেদের মধ্যে নিয়ে আসছে। এতে করে তারা মার্কেট সেগমেন্ট বুঝতে পারছে, মার্কেটে চিপ প্রোডাক্ট লঞ্চ করছে, কাস্টমারের ডিমান্ড এবং ওয়ান অনুযায়ী নিজেদের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে নিজেদেরকে লঞ্চ করছে, এবং এই ছোট্ট একটা সেগমেন্টকে কেন্দ্র করে তারা একটা বড় মার্কেট শেয়ার গ্র্যাব করছে। তো এভাবেই আসলে 3টা সেগমেন্টের মাধ্যমে কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন এবং ফোকাস, এভাবে একটা প্রোডাক্ট লঞ্চ করা হয়, মার্কেটে শেয়ার মার্কেট গ্র্যাব করা হয়, স্ট্র্যাটেজি নেওয়া হয়। ধন্যবাদ।